সারা দেশে ৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি অব্যাহত। আউটডোর চিকিৎসা সেবা বন্ধ, বিপাকে রোগীরা। গাজীপুরে বাঘের বাজারে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, সহকর্মীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে গণমাধ্যমের প্রতি বিএনপি নেতাদের আহ্বান। এবং পাকিস্তানের জাফর এক্সপ্রেস থেকে ১০৪ জিম্মিকে উদ্ধার, নিরাপত্তা বাহিনীর ১২ সৈন্য ও বিএলএর ২০ সদস্য নিহত। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। ফের সারা দেশে ৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন, মেডিকেল অফিসার ও পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা। ৫ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন করেছে প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ও মিড লেভেলের চিকিৎসকরা। এদিকে এই আন্দোলনকে ঘিরে ঢাকা, রংপুর, খুলনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সকল আউটডোর সেবা কার্যক্রম বন্ধ রেখেছে চিকিৎসকরা। এছাড়া ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে থাকা মেডিকেল শিক্ষার্থীদের সাথে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশা, রংপুর মেডিকেলে রোগীদের ভোগান্তি কেমন পোহাতে হচ্ছে এই আন্দোলনকে ঘিরে? যেমনটি বলেছেন যে আজকে কিন্তু রংপুর মেডিকেল কলেজে তারা যে গত ২২ তারিখ থেকে যে আন্দোলন করছেন, তাদের যে যৌক্তিক দাবিতে তারা ৫টি তারা এখানে দাবি করেছেন। তাদের যে দফাগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন রংপুর মেডিকেল কলেজের সামনে। এখানে ডাক্তার থেকে শুরু করে ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে এখানে স্টুডেন্টরা তারা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছেন। তবে আমরা এই বিষয়ে যে এখানে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে যে ডাক্তাররা রয়েছেন তারা আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন যে এখানে বিএমডিসি থেকে তারা অযৌক্তিক কিছু তারা এখানে তাদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছে। এখানে তারা আরো বলেছেন যে এখানে তারা এমনটি বলেছেন যে ৫ দফার মধ্যে যেমন রয়েছে এখানে যেখানে ম্যাথস যারা শিক্ষার্থী তাদেরকে অযৌক্তিক যারা এখানে দাবি করে আসছিল তাদেরকে বাতিল করতে হবে, ডাক্তারদের এখানে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এখানে শুরু করে এখানে বিএমডিসি এবং এমবিবিএস যারা রয়েছেন এবং এখানে অনেকে এখানে ম্যাথস থেকে পাশ করে ডাক্তার লেখছেন, সেখানে তারা বিরোধিতা করেছেন। তাদের এখানে যৌক্তিক দাবিগুলো যদি না মানা হয়, আজকে তারা বলছেন যে এখানে আমরা রংপুর বিভাগের সরকারি বেসরকারি থেকে শুরু করে সকল মেডিকেল কলেজের কিন্তু স্টুডেন্ট এবং এখানে শিক্ষার্থী থেকে শুরু করে এখানে ডাক্তাররা তারা যে সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে এই বিএমএফ, তার বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। তো এই পর্যায়ে আমরা এই শিক্ষার্থীদের কাছে শুনতে চাই যে তারা এখানে কেন দাঁড়িয়েছেন, তাদের চাওয়াটা কি। আমাদের যে দাবি, আমাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি, বাট সরকারের কোনো মহল আমাদের এই দাবির পক্ষে ন্যূনতম আশ্বাসটুকু পর্যন্ত দেয় নাই। আজকে যে মহামান্য হাইকোর্টের যে আমাদের রায় যদি আমাদের পক্ষে না আসে, আমরা সারা বাংলাদেশের চিকিৎসা সেবা অচল করে দিব। আমরা এখনও জানেন যে জরুরি পরিষেবা আমরা এখনও সচল রেখেছি যাতে জনগণের ন্যূনতম চিকিৎসা সেবাটুকু পায়। বাট এরপরও যদি আমাদের ৫ দফা দাবি আদায়ের পক্ষে রায় না আসে, আমরা সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা অচল করে দিব। ডেন্টাল টেকনোলজি সহ যারা ভুয়া অপচিকিৎসার মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে সিনেমিনি খেলছে তাদের বলে দিতে চাই, এখনও সময় আছে, ডাক্তারদের পাশে দাঁড়ান, ডাক্তারদের ন্যায় বিচার নিশ্চিত করুন। যে এদের দাবিটা ছিল যে ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে যে শিক্ষার্থীরা এসেছে, আমরা আরও একজন শিক্ষার্থীর কাছে শুনতে চাই তারা এখানে কি দাবি নিয়ে এসেছে এবং দাবি না মিললে তারা কী করতে চান। আমরা দাবি নিয়ে এসেছি ডেন্টাল টেকনোলজি যেন আর কি আমাদের চিকিৎসা ইয়াতে হাত না দেয়। এটা একমাত্র বিডিএস পাস করা ডাক্তাররাই ডেন্টালের চিকিৎসা দিতে পারবে। আর ডাক্তারদের বিসিএসের বয়সসীমা 34 বছর করা হোক। এগুলো যদি আরও আমাদের কিছু দাবি আছে, এগুলো যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আর যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা হাসপাতালে ফিরে যাব। আমরা চাই না যে রোগীরা ভোগান্তির শিকার হোক। যে সবার বক্তব্য শিক্ষার্থীদের যারা দেখলাম এবং শিক্ষকরা যারা রয়েছেন তারা যে বারবার করছেন যে আমাদের দাবি যদি এখানে মানা না হয় সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলনে যাবেন। একটু আগে তারা কিন্তু এখানে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করেছে। তারা সকাল থেকেই তারা বিক্ষোভ করছেন। এখানে ডাক্তাররা বলেছেন যদি ডাক্তারদের সুরক্ষা থেকে শুরু করে আমাদের এই ৫ দফা মানা না হয় সেক্ষেত্রে আমরা আরও কঠোর আন্দোলনে যাব। তবে তারা তাকিয়ে আছেন কিন্তু আজকে হাইকোর্টের রায়ের দিকে। তারা বলছেন যদি হাইকোর্টের রায়টি যদি তাদের পক্ষে আসে বা তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা কোনো আন্দোলন করবে
করবেন না এবং তারা বারবার বলছেন যে এই রায়ের প্রতি আমরা অবশ্যই সহানুভূতি জেগেই কিন্তু আমরা আজকের এই আন্দোলন স্থগিত করবো। রাজ। জি বাদশাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদশাহ। তিনি মেডিকেল কলেজের যে শিক্ষার্থী এবং ডাক্তাররা আছেন তারা আন্দোলন করছেন সেই খবরটি আমাদের জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। গাজীপুরের বাঘের বাজার এলাকায় পোশাক শ্রমিক নিহতের ঘটনা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা এবং সেই কারখানার শ্রমিকরা সকাল থেকে বিচারের দাবিতে যানবাহন আটকে সড়কে আন্দোলন শুরু করেন। ঘটনাস্থলে জয়দেবপুর থানা ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করছেন। তবে শ্রমিকরা যথাযথ আশ্বাস ব্যতীত সড়ক ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন। দর্শক, এই বিষয়ের খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, যেমনটি দেখছিলাম মহাসড়কের সবশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? রাজ, আপনি যেমনটি বলছিলেন, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে গোল্ডেন র্যাপিড কারখানার যে শ্রমিকরা তাদের সহকর্মী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, সেই নিরাপত্তাটুকুর দাবিতে এবং সহকর্মীর পরিবারের ভরণ পোষণের দাবিতে কিন্তু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। প্রায় 5 ঘন্টা কিন্তু সেই বিক্ষোভ চলে। অথচ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে গাজীপুরে যে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এসে কিন্তু আপনার বিক্ষোভকারীদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা, এবং তারপরে কিন্তু আপনার যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা এসে যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে মহাসড়ক থেকে আপনার সরিয়ে, যার কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন যানবাহন কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। অথচ যে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন শেষ হয়ে যাবার পরে পরিবহন শ্রমিকরা কিন্তু সেই আন্দোলন শুরু করে, এবং সেই আন্দোলন শুরু করার পর কিন্তু আসলে পরিবহন শ্রমিকরা বলছিলেন যে কোনো কিছু হলেই রাস্তা অবরোধ করা হয়, এবং আপনার সেই কারণে কিন্তু তারাও বলছিল যে সড়কের ন্যূনতম নিরাপত্তাটুকু নিশ্চিত করার পর কিন্তু তারা গাড়ি ছাড়বেন। অথচ কিন্তু সেই দিক থেকে কিন্তু অনেকটা বিপাকে পড়ে যায় পুলিশ সদস্যরা। তারপরে কিন্তু সেনাবাহিনীর সদস্য এসে পরিবহন শ্রমিকদেরকে কিন্তু সড়ক থেকে সরিয়ে দিয়েছে, এবং পরিবহন শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার কারণে কিন্তু রাস্তা এখন একেবারে দেখতে পাচ্ছেন যে আপনার যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। অথচ কারখানা কর্তৃপক্ষ কারখানা শ্রমিকদের যে আপনার দাবিটা ছিল সেই দাবিটা কিন্তু আপনার মেনে নিয়েছে, যার কারণে কিন্তু আপনার এখন শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন, এবং পোশাক কারখানার যে দাবিগুলো ছিল সড়কের নিরাপত্তা জোরদার করা, সেখানে নিরাপত্তা কর্মী দেওয়া, এবং আপনার ইফতারের পর কাছে না করানো, এবং যে নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না সে তার পরিবারের সদস্যদের ভরণ পোষণ দেওয়া, এবং একটি যে ঘটনাটি ঘটেছে এই গোল্ডেন র্যাপিড কারখানার যিনি একজন এজিএম তার কাছে কিন্তু যে তামান্না জান্নাত তার সন্তানের অসুস্থতার কথা বলে কিন্তু ছুটি পাননি, যার কারণে কিন্তু তাকে সে চলে গেছে এবং সেখানে তাকে বরখাস্ত করা হয়েছিল, এবং সেই কারণে কিন্তু সড়ক পারাপারের সময় কিন্তু তার মারা গেছেন এমনটি কারখানার শ্রমিকরা কিন্তু জানিয়েছেন। অর্থাৎ গাজীপুরে এখন ঢাকা-মুন্সি মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু দীর্ঘক্ষণের দীর্ঘক্ষণ যে বন্ধ ছিল যার কারণে কিন্তু অনেক বড় একটি যানজট তৈরি হয়েছিল। এখন গাড়িগুলো দীর্ঘদিতে চলছে, এখন পর্যন্ত সড়ক স্বাভাবিক রয়েছে। জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ খান আবির। চলে যাচ্ছি পরবর্তী খবরে। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় সকাল 7:31 সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর জানান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহি কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজই তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহি 1996 সালে ও 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো গণমাধ্যম লিখছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম ও মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে এসব কথা বলেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব সাংবাদিকরা বিএনপি এবং জনগণের পক্ষে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ পরিক্রমায় নানান বাধা বিপত্তি থাকলেও সাংবাদিকরা বিভিন্নভাবে তাদের দুঃশাসনের চিত্র তুলে ধরেছেন। সেসব সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবার সংগঠনের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় বিএনপি নেতারা সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরেন এবং আগামীতেও এই যাত্রা অব্যাহত রাখার কথা জানান। এই ফ্যাসিস্ট সরকার আমলে সাংবাদিক মহল বলেন, গণমাধ্যম বলেন, মিডিয়া বলেন, ওরাও স্বাধীনভাবে কাজ করতে পারেন। তারপরেও আপনারা যেভাবে চেষ্টা করে নিজেদের জীবন বিপন্ন করে হলেও যেভাবে আপনারা বিভিন্ন ফুটেজ তুলেছেন, বিভিন্ন কথা আপনারা গণমাধ্যমে তুলে ধরেছেন, সেটা সত্যি সত্যি অভিনন্দনযোগ্য এবং যার কারণে সমগ্র বাংলাদেশ আজ একত্রিত হয়েছে। বিএনপি সম্পর্কে ফুলিয়ে ফাঁপিয়ে সংবাদ প্রকাশ করলেও কেন ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা তাদের সম্পর্কে কেন নয় এমন প্রশ্ন তুলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুধুমাত্র বিএনপি সমাজে রাখেন, সমালোচনা করেন, আলোচনা করেন, কোনো অসুবিধা নাই, মিথ্যা তথ্য পরিবেশন করবেন না, অনুরোধ থাকলো। আর যাদের বিরুদ্ধে আমি বললাম, আমি তাদের বিরুদ্ধে বলি নাই, আমি আমার পক্ষে বলেছি, কারণ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে হবে। আর ওই লোকগুলা যদি তার অবৈধ টাকা নিয়ে এইভাবে ঘুরে বেড়ায়, তাহলে বাংলাদেশে কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। বলেন, বিগত 17 বছর টাকা কামিয়েছে আর আগামী 17 বছর এই টাকা খরচ করবে বাংলাদেশ ধ্বংস করার পেছনে। জনগণের কথা বিবেচনায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, একথা সত্য, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আবার যেন আমরা নতুন কোনো ভুল না করে ফেলি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানিকগঞ্জে মাত্র 3 বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ থানার পুলিশ। এই বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ বলেন, গত 7 মার্চ বিয়ের বাড়িতে নির্যাতনের শিকার হয় শিশুটি। এই ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি। পরে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলামের ঘুষ নিয়ে দর কষাকষির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজরাইল যান কবজে ছাড় দেয়, কিন্তু ঠিকাদারি বিলের 6% টাকা না দিয়ে মাপ পাওয়া যায় না। রেকর্ডটি এই ধরনের একটি রেকর্ড শোনা যায় এবং যেটি বলেছেন শফিউল। এই ঘটনায় শফিউলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পৌর প্রশাসক। খালেদ হোসেনের তথ্য ছবিতে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব জানাচ্ছেন শেখ ফাহিম। 20,000 টাকা সেটা কিন্তু আলাদা, আর এটা যেটা পাচ্ছি সেটা তো আপনারা আপনি কত দিতে পারবেন, আপনার পাইলে সেটা বলবেন, আমি প্রস্তাব ওনাকে জানাবো, উনি করে দিতে পারবে কিনা, হা না উত্তর দিবে, হা উত্তর দিতে করবে, না উত্তর দিলে আপনি জবাব না পারবেন না। 10 মিনিট 16 সেকেন্ড এই অডিও রেকর্ডটি এখন গাইবান্ধা শহরের টক অব দ্য টাউন। কতটা নির্দয়ভাবে ঘুষ নেওয়া হয় গাইবান্ধা পৌরসভায় তার সামান্য উদাহরণ উঠে এসেছে এই অডিও রেকর্ডে, যেখানে শোনা যায় ক্যালকুলেটরে হিসাব করা ঠিকাদারদের কাছে ঘুষ চাচ্ছেন উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলাম। এটা যেটা আপনি দিয়েছেন সেটা পাইব না, আগে কিন্তু আপনার মানে ওদের হিসাব ক্যালকুলেটর করিয়ে ওরা কয়লে এত দিলে, আগে দিলে মানুষের সন্দেহ থাকে যেখানে কি হবে। এখন শোনেন, আমি বলি আপনার যেটা আছে না ওখানে কত, আপনার কত 90 হচ্ছে না, ঠিক আছে, আপনার হলো 90 আসে, আপনি কম করে ওরা মানবেন, আমি এক করতে পারি 90 যেটা আছে সেটা কম করে দেবো, কিন্তু আকাশ পাতাল কিছু পারবো না। শফিউলের বিরুদ্ধে ঘুষ নেয়া ছাড়া অসদাচরণ ও নাগরিকদের নানাভাবে হয়রানির অভিযোগ করেন ঠিকাদাররা। ইনি যে গাইবান্ধা পৌরসভাটা এমনভাবে জিম্মি করে রাখছেন, মানে দুর্নীতি দিয়ে ভরা। এ বিষয়ে শফিউলের বক্তব্য জানতে গাইবান্ধা পৌরসভায় গেলে তার রুম তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবং পৌর প্রশাসক। এ ব্যাপারে তদন্ত চলতেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় উনি তদন্ত কার্যক্রম পরিচালনা করতেছে, তদন্ত শেষ হোক, দেখা যাক। আর প্রশাসনিক ব্যবস্থা হিসাবে ইতিমধ্যে প্রশাসক মহোদয় কারণ দর্শনের নোটিশ দিয়েছে যে এটা সন্তোষজনক জবাব দেওয়ার জন্য 3 দিন। আমরা তাৎক্ষণিকই পরবর্তী কার্য দিবসেই তাকে কারণ দর্শানো হয়েছে
এবং তাকে 3 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে তার জবাব প্রাপ্তি অন্তে গাইবান্ধা পৌরসভায় দুর্নীতির সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে মাটিকাটা শিকদারবাড়ি জামে মসজিদ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে মানববন্ধন ও মিছিল করেন ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের পূর্বাঞ্চল রেলের কেন্দ্রীয় ভবনের সামনে এই মানববন্ধন ও মিছিল করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলে ফ্যাসিবাদের দোসর দিয়ে অবৈধভাবে গঠিত কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কমিটি বাতিল করতে হবে, অন্যথায় ভবিষ্যতে ছাত্র যুব সমাজ কঠোর কর্মসূচি পালন করবে বলে জানান। চট্টগ্রামে রান্না করা ইফতার বিতরণ করেছে চট্টগ্রাম মহানগরের জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। বায়াজিৎ মাজার থেকে শুরু হয় রোজাদার ও পথচারী মানুষের মাঝে ভিন্নধর্মী এই কার্যক্রম। এ সময় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, জমির উদ্দিন নাহিদ, শিল্পী আবুল হাশেম আজাদ, ইকবাল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সদস্যদের জন্য ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে। প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাসুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজামেল হক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু ও ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ। এবার বাণিজ্য সংবাদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী শেখেরচর বাবুরহাট খুচরা পাইকারি কাপড়ের এক বিশাল হাট। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে হাটের সকল কার্যক্রম। দেশের দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছে এই হাটে কেনাকাটা করতে। রং বেরঙের কাপড় নিয়ে সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। প্রতি সপ্তাহে হাটে 2 থেকে 250 কোটি টাকার লেনদেন হচ্ছে। নরসিংদী জেলা প্রতিনিধি হৃদয় সরকারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কাউসার আহমেদ। নরসিংদী সদর উপজেলার শিলামান্দি ইউনিয়নে অবস্থিত প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট। এই হাটে কম বেশি প্রায় 5000 দোকান রয়েছে। ঈদকে সামনে রেখে কাপড় কিনতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতাদের পদচারণায় সরগরম বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট, প্যান্ট, বেডশিট, থান কাপড়, গজ কাপড় বিক্রি হয় এই হাটে। এটাতে পাচ্ছের ম্যানচেস্টার বলা হয় বাবুরহাটকে। এটা সারা বাংলাদেশের 1 নম্বর কাপড় হাট। ওই যে সব জেলার মানুষ এখান থেকে এসে মাল নেয়, জন্য বিখ্যাত। কাপড়ের বিখ্যাত, যেমন শাড়ি, বেডশিট অন্য কোথাও পাওয়া যায় না। এটা বাবুরহাটই সবচেয়ে বেশি ভালো। আমাদের হচ্ছে 3 পিস আইটেম সব কমেরও আছে, বেশি দামেরও আছে 3 পিস। ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও 3 পিস সহ বিভিন্ন ধরনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, আর কিনছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। লুঙ্গি, শার্টের পিস, প্যান্টের পিস, পাঞ্জাবি, সব রকমের কাপড় পাওয়া যায়। 1 কালার 3 পিস, সিট কাপড়। আমি শুনতে আসছি এই জায়গায় গাউছিয়া বাবুরহাটে মাল নিয়ে বিক্রি করে লাভ করি। কিনি 450, বেশি 550, 600। নতুন ঈদ কালেকশন আসছে, চায়না সিল্ক আসছে, জমজম আসছে, সিকুইন আসছে, বোরিং আসছে। এগুলো এবার ঈদের মধ্যে বেশি চলতেছে। এখন আমি 3 পিস নিমু, পাকিজার কিছু বেডশিট নিমু, তারপরে কিছু থান কাপড় নিমু। এগুলো মিলাই জিলাই আর কি কিছু মাল কিনতে আসছে। এখানকার ব্যবসায়ীদের যানজট সহ কিছু সমস্যা রয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন নরসিংদী চেম্বার অফ কমার্সের এই পরিচালক। রাস্তাঘাটে নরসিংদীতে একটা ব্যাপক যানজট আছে, যানজটের সৃষ্টি হয়।
এটা যদি কিছুটা আমরা একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি তাইলে হয়তো বা ব্যবসায়ীরা এখানে আসতে পারে। এখন সবাই বলতেছে এখানে ব্যবসায়ী হাটে লোকজন নাই, আসলে যানজটের বিষয়টা একটা এটা আসতেছে। যানজটটা যদি নিরসন করা যায় তাহলে বাজারটা আবার পূর্বের অবস্থায় ভালোর দিকে যাবে আশা করি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও এক। সারা দেশে 5 দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি অব্যাহত। আউটডোর চিকিৎসা সেবা বন্ধ, বিপাকে রোগীরা। গাজীপুরে বাঘের বাজারে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, সহকর্মীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে গণমাধ্যমের প্রতি বিএনপি নেতাদের আহ্বান। এবং পাকিস্তানের জাফর এক্সপ্রেস থেকে 104 জিম্মিকে উদ্ধার, নিরাপত্তা বাহিনীর 12 সৈন্য ও বিএল এর 20 সদস্য নিহত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।